ভাবি মুসলিম ভাইয়ের বউ কয় এবার এই কন্যার মা, এবার এই বরের মা। এত বেশি কথা বলে এই লোকগুলা যে মাঝে মাঝে নিজেরাই নিজেদের কথার বিপরীতে সংঘর্ষ ধরাই দেয়। বাংলাদেশে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে। নির্বাচনের আগেই বিএনপির 3টা উইকেট পড়ে গেল। হঠাৎ করেই বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যা ঘটছে, যা ফাঁস হচ্ছে বিএনপির অপকর্ম, বিএনপি কিছুতেই ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে। মানে একেবারে মুখোমুখি অবস্থানে পৌঁছেছেন দুজনে সেই একই সমস্যা নিয়ে, সেনাবাহিনীর ভেতরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একেবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় নিয়ে আসতে। 2024-এর আগস্টের আন্দোলনকে সফল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এই নতুন সরকার প্রতিষ্ঠায়। কিন্তু এই নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে কখনো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুছিয়ে বসতে পারেন নাই। মানে 2024-এর আগস্টে তিনিই সরকারটা গঠন করে দিয়েছেন, ইউনূস সরকারটা, কিন্তু এই সরকার কখনো তাকে একটু নিশ্চিন্তে সেনাপ্রধান পদে বসে সেনাবাহিনী পরিচালনা করার সুযোগ দেয় নাই এই কয়েক মাসে, মানে এই 17-18 মাসে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ন্ত্রণচ্যুত করে তাকে নিয়ন্ত্রণ থেকে সরিয়ে আরেকবার সেনাবাহিনীর ভেতরে একটা নতুন নিয়ন্ত্রণ কেন্দ্র গড়তে মরিয়া হয়ে উঠেছেন নির্বাচনের মাত্র কদিন বাকি থাকতে ডক্টর ইউনূস আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের জন্য এটা খুব একটা ক্রুশিয়াল সময়, বিশেষ করে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সাথে জুলাই সনদকে হ্যাঁ ভোটে পাশ করিয়ে আনবার পর যে পরিস্থিতি তৈরি হবে, তাতে তারা যেসব অপশন নিয়ে ভাবছেন, একটা বিপ্লবের জাতীয় সরকার গঠন, সকল দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন, কিংবা কোনো এই সরকারটি আগামী 3 থেকে 9 মাস পর্যন্ত চালিয়ে নেওয়া, অন্তত যে সরকারের অধীনে নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য বা গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে থাকবেন। এই সবগুলো অপশন নিয়ে যখন ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার, তখন তারা দেখছে একটা মাত্র প্রতিষ্ঠানে এখনো পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তাদের পক্ষে সম্ভব হয় নাই। আর সেই প্রতিষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটিতে নিয়ন্ত্রণ রাখাটা, সরকারে থাকা, সরকার, নতুন সরকার গঠন, আগামী সরকারের ভবিষ্যৎ, 12 তারিখের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে, এই সব কিছু বিষয়ে একেবারে সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকা রাখবে সেই প্রতিষ্ঠান সেনাবাহিনীতে এখনো ইউনূস সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। সেই জন্যই সেনাবাহিনীতে আবারও গুরুত্বপূর্ণ পদে রদবদল, পছন্দের লোককে বসানোর বিষয়ে মরিয়া হয়ে উঠেছে ইউনূস। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের লক্ষ্য সিজিএস পদটি, চিফ অফ জেনারেল স্টাফ। বাংলাদেশ সেনাবাহিনীতে চিফ অফ জেনারেল স্টাফ পদটিকে সেনাপ্রধানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে চিহ্নিত করা হয়। চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএসই আসলে অপারেশনাল ব্রেইন হিসেবে কাজ করেন সামরিক বাহিনীর। মানে তিনি আসলে প্রতিদিন সামরিক বাহিনী, সেনাবাহিনী কিভাবে তার কাজ করবে, সিভিল প্রশাসনের সাথে সেনা প্রশাসন যখন কাজ করে, ধরেন নির্বাচনী ডিউটি যে দেবে, কিভাবে নির্বাচনের সময় সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ অবনতি হয়ে গেলে কি ধরনের ভূমিকা সেনাবাহিনীকে নিতে হবে, এটা থেকে শুরু করে ইউনূসের আরেকটা যাতে গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য, সেটা হচ্ছে কেনাকাটা, প্রতিরক্ষা সংক্রান্ত সকল ক্রয় এবং বাজেট বরাদ্দ, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফ। চিফ অফ জেনারেল স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীর এমনই গুরুত্বপূর্ণ একটি পদ যে পদটিকে বলা হয় যে এই পদে থাকা ব্যক্তি হচ্ছে সেনাপ্রধান ইন ওয়েটিং, মানে সেনাপ্রধান যিনি হবেন তিনি এখন আপাতত অপেক্ষা করছেন চিফ অফ জেনারেল স্টাফ পদে। ওয়াকারুজ্জামানও চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আর খলিলুর রহমান গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছেন সেই সিজিএস পদে, যিনি সেনাপ্রধান কোনোভাবে অপসারিত হলে বা কোনো কারণে অনুপস্থিত হলে সাথে সাথে ডিফ্যাক্টো কমান্ডার হিসেবে কাজ করবেন, সাথে সাথে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে পারবেন, সেই সিজিএস পদে ডক্টর মোহাম্মদ ইউনূস আর খলিলুর রহমানের ইচ্ছা গত কয়েক সপ্তাহ ধরে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নিয়োগ প্রদানের। যেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে 2025-এর ফেব্রুয়ারিতে ওয়াকারনা হাসনাত রাজপথে ওই স্লোগান ওঠানোর পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছা এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রয়োজনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান পদে বসানো। এই কাজটি এতদিনেও সমাধা করতে না পেরে এখন তারা চাইছেন সিজিএস পদে, কারণ সিজিএস পদে যিনি এতদিন দায়িত্বরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তিনি জানুয়ারি মাসের মাঝামাঝি অবসরে প্রস্তুতির যে ছুটি, মানে এলপিআরে গেছেন, কাজেই পদটাও খালি হয়েছে। এখন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কাজ করেন, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস আর খলিলুর রহমান চান সিজিএস পদে নিয়োগ দিয়ে এমন জায়গায় বসিয়ে রাখতে যে জুলাই সনদ পরবর্তী যে কোনো পরিবর্তন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর
তারপর যে কোনো সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ইউনূস নিজে নিতে চান, সে সিদ্ধান্ত সেনাবাহিনীর ভেতরে এবং সেনাবাহিনীর সহায়তায় কার্যকর করতে যেন সিজিএস পদে তাদের বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দায়িত্ব পালন করেন। ওয়াকার সেই 2024-এর আগস্ট থেকেই বুঝতে শুরু করেছেন যে তিনি যখন ভেবেছেন তিনিও বিপ্লবের একজন বড় বীর, তিনিও শেখ হাসিনা সরকারের আদেশ আর মানবেন না এই ঘোষণা দিয়ে মার্চ টু ঢাকা সফল করে এবং তারপর জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোকে ডেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেওয়ার মাধ্যমে এই সরকার, এই রাজনৈতিক দলগুলোর দ্বারা একজন বীর সেনাপ্রধান হিসেবে চিহ্নিত হবেন, যিনি কিনা নিরাপদে 2027-এর জুন মানে তার অবসরে পর্যন্ত সময়টা কাটাতে পারবেন। 2024-এর আগস্ট থেকেই সেনাপ্রধান ওয়াকার বুঝেছেন এর আশা নাই, সকলেই আসলে তাকে সরিয়ে দিতে চায়। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে, পদ বাঁচিয়ে, সম্মান বাঁচিয়ে 2027-এর জুন পর্যন্ত সেনাপ্রধান পদে টিকে থাকা। সে কারণে তিনি কিছুতেই ইউনূস যে এখন সিজিএস পদে, চিফ অফ জেনারেল স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদে তার পছন্দের লোক বসাতে আবারও উদ্গ্রীব হয়ে উঠেছেন, তাতে সাড়া দিচ্ছেন না। সিজিএস পদটি নির্বাচনের দায়িত্ব পালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি বলছিলাম যে প্রতিদিন সেনাবাহিনী কি ভূমিকা রাখবে, কি কাজ করবে, কোথায় কোন পদক্ষেপ নেবে, এই প্রত্যেকটি তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করেন সিজিএস নিজে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেহেতু লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের জন্য রাজি হচ্ছেন না তাকে সিজিএস পদে নিতে, ওইদিকে বিএনপির তরফে চাপ সৃষ্টি করা শুরু হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর আরেকজন ব্যক্তিকে সিজিএস করা নিয়ে। তিনি হচ্ছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান কিন্তু মেজর জেনারেল পদে থেকে সিজিএস পদে যেতে পারবেন না, সেজন্য তাকে এক দফা প্রমোশন দিয়ে, পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেলও করতে হবে এবং এই দাবি নিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করে এসেছেন এবং তারপর থেকে বিএনপিও, যেহেতু এই 12 ফেব্রুয়ারির পরে কি হবে বলা যাচ্ছে না, তারাও চাচ্ছে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, একটা বিশ্বস্ত সূত্র প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীর মতো ক্রুশিয়াল প্রতিষ্ঠানে, এবং তাদের পছন্দ হচ্ছে মীর মুশফিকুর রহমান। সেনাপ্রধান এ নিয়েও বিশেষ উৎসাহ দেখাতে পারছে না, একে তার জন্য মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে নিতে হবে। অন্যদিকে তার উপর আবার জামায়াতে ইসলামীর তখন চাপ সৃষ্টি হয় যে জামায়াতে ইসলামীর পছন্দ, ডক্টর ইউনূসের পছন্দ, খলিলুর রহমানের পছন্দ, ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি যে সেনাবাহিনীর জামায়াত ঘনিষ্ঠ যে অংশটিকে একরকমের নেতৃত্ব দেন বা তাকে যারা একরকমের মানে তাকে যারা অনুসরণ করেন, তার অনুসারীদের যে গোষ্ঠীটি, জামায়াত ঘনিষ্ঠ গোষ্ঠীটি সেনাবাহিনীর ভেতরে, তারাও যে ব্যক্তিকে পছন্দ করেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সিজিএস না বানিয়ে এখন বিএনপি ঘনিষ্ঠ মীর মুশফিকুর রহমানকে যদি ওয়াকারুজ্জামান আবার সেনাপ্রধান, যদি এখন সেনাপ্রধানের পরবর্তী পদ সিজিএস পদের মতো গুরুত্বপূর্ণ পদটি দিয়ে দেন, সেটা আবার আরেক রকম সমস্যা তৈরি করতে পারে সেনাবাহিনীর ভেতর। আর ওয়াকারুজ্জামান ঠিক এখন এই বিএনপি ঘনিষ্ঠ অংশটিকে বেড়ে উঠতে দিয়ে তার কোনো সুবিধা দেখতে পাচ্ছেন না। মানে তিনি জামায়াত ঘনিষ্ঠ অংশটিকে একটা দীর্ঘ সময় তার সমর্থন, ভক্তি, শ্রদ্ধা এবং তাদের জন্য স্পেস করে দিয়েও যখন দেখেছেন যে না, তিনি সেনাবাহিনীর ভেতরকার কর্মরত জেনারেলদেরকেও এমনকি সাধারণ কোর্টে গিয়ে, সিভিলিয়ান কোর্টে গিয়ে বিচারের মুখোমুখি হওয়া থেকে ঠেকাতে পেরেছেন না, তিনি সেনাবাহিনীর ভেতরের কোনো বিতর্ক, কোনো অভিযোগকে সেনাবাহিনীর ভেতরেই চাপা দিতে পেরেছেন। কাজে এখন নতুন করে বিএনপিকে মাঝখানে হঠাৎ করে ক্ষমতাবান হয়ে উঠতে দিলে সেনাবাহিনীর ভেতরে তার কি প্রতিক্রিয়া পড়বে সেটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিত হতে পারছেন না। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পরিস্থিতিটা সামাল দিতে, তার জায়গাটা নিরাপদ রাখতে, বিশেষ করে জুলাই সনদ যখন পাশ হয়ে তার পথটার কি হবে, সেনাপ্রধান বলে আর কিছু থাকবে কিনা, নাকি একটা বিপ্লবের পরের মিলিশিয়া বাহিনীর মতো যেখানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের প্রশিক্ষিত অস্ত্রধারীরা এসে যোগ দেবেন, যেখানে এনসিপি যে বলছে যে সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দেবেন, তারা এসে যুক্ত হবেন, এমন একটা সেনাবাহিনী গঠিত হলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আর রাখা হবে কিনা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হাসনাত আব্দুল্লাহরা বহু মাস ধরে যে দাবি করে আসছেন, সত্যি কি ক্যান্টনমেন্ট থেকে বের করে রাস্তায় এনে রাজপথে বিচার করা হবে কিনা, এগুলো যখন জানেন না, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনে যখন 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশে ডিউটি করবেন, তখন সিজিএস এর মতো, চিফ অফ জেনারেল স্টাফের মতো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ পদটি খালি রাখছেন। এখনো তিনি এ বিষয়ে ইউনূসের পরামর্শে, খলিলুর রহমানের পরামর্শে কোনো সাড়া দিচ্ছেন না, শুধুমাত্র এ কারণে যে তিনি জানেন সিজিএস পদে যে যার পছন্দে যে নিয়োগ দিতে উদ্গ্রীব হয়ে উঠেছে, তার প্রধান কারণ এটাই যে সেনাপ্রধান অনুপস্থিত হয়ে গেলে, সেনাপ্রধানকে সরিয়ে দিলে কিংবা সেনাপ্রধান সরে যেতে বাধ্য হলে এই সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে যিনি নিয়োগ পাবেন তিনিই হবেন পরবর্তী সেনাপ্রধান। নির্বাচনের আগেই বিএনপির 3টা উইকেট পড়ে গেল, 3টা মানে একটা কনফার্ম, দ্যাট ইজ হাসনাত আব্দুল্লাহ। আপনারা আজকে জানেন, আজকে অ্যাপিলেট ডিভিশনে মঞ্জুরুল হাসান মুন্সির লাস্ট একটা অ্যাপ্লাই করার টাইম ছিল, ওইখান থেকে যদি সে আনতে পারতো তার পক্ষে রায়, তাহলে মঞ্জুরুল হাসান মুন্সির সাথে হাসনাত আব্দুল্লাহ একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো। যদিও অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছিল যে মুন্সির চেয়ে এই হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত পপুলার। গ্রামে যখন যাচ্ছে, মানুষ বুড়ি মুরকি দিয়ে আসতেছে, পিঠা দিয়ে আসতেছে, গ্রামের মহিলারা তার শরীর হাতাইতেছে, মাথা হাতাইতেছে, আর আব্দুল্লাহ তার মানুষের সাথে এমন করে মিশছে এবং সে প্রাউড করে বলতেছে আমি রাজমিস্ত্রির পুলা,
এতে করে নাকি অনেকের গাও জ্বলে। রাজমিস্ত্রি পুলা কি দেশে মন্ত্রী হতে পারে না? আসলেও পারে। আমাদেরকে এই যে মিথটা এটা ভাঙতে হবে, যে রাজার ছেলে রাজা হবে, ভাঙতে হবে। এটা সেই ভাঙার দিন আসছে। এই রাজমিস্ত্রির ছেলে আল্লাহ বাঁচায় রাখলে বাংলাদেশের মন্ত্রিত্বে বসবে। আপনারা লেখা রাখেন, এই একটা সিট হাতে ধইরা এখন ফলাই দিল বিএনপি। যদিও মুন্সি সাহেব তার সাথে কম্পিটিশন করলে পাশ করতে পারতো কিনা সন্দেহ। তার কারণ দেখেন, এই মুন্সি সাহেব 5-5 বার ওইখানকার এমপি। বিএনপির উচ্চ মহল কি জানে না সে যে ঋণ খেলাপি, এবং এই দেশে প্রথম না, প্রত্যেকবার সেইগুলা করে হাইকোর্টে জজ করতে রায় আইনা নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। তার উচ্চ মহল জানে না, তারেক রহমান জানে না। আচ্ছা মানলাম তারেক রহমান লালনে বসে আসলে এত খবর রাখে না। আর বাংলাদেশে যারা তার সাপোর্টে করছে তারা এই কাজগুলা করছে, কইরা নিজের পায়ে নিজে কোরআনটা মারছে। হাসনাত আব্দুল্লাহর এই সিটটা ওরা ঠেকাইতে পারলো না। হাসনাত আব্দুল্লাহ বিকেম দ্য মেম্বার অফ পার্লামেন্ট। এবং এই বাঘের বাচ্চা যদি বিরোধী দলে থাকে, ও যে কি করবো আপনারা কেউ ভাবতেও পারবেন না। পুরা সংসদটাকে ও একটাই জমায় রাখবো। বিএনপির এই সিটটা গেল, বিএনপির আরেকটা সিট চলে যাবে বা যাওয়ার পথে, দ্যাট ইজ ব্রাহ্মণবাড়িয়া, রুমিন ফারানা, সাথে জুনায়েদ হাবিবি। বিএনপির ধানের শীষ মার্কা নাই, জুনায়েদ হাবিবি তার নিজস্ব দলের মার্কা দিয়ে মধ্যে দাঁড়াইছে। আমি শিওর না, আপনি একটু জানলে আমার লেখা জানালেন। ও কি ধানের শীষে? না 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 না, ওর দলের, ও জোটের। এটা ফেল, কনফার্ম থাকেন। রুমিন ফারানার যে গ্রহণযোগ্যতা আমরা এই ভার্চুয়াল মিডিয়াতে দেখতেছি, রুমিন ফারানা পাস। আর সত্যি কথা বলতে কি জানেন, রুমিন ফারানার মতো মানুষ যদি পার্লামেন্টে না যায় তাহলে পার্লামেন্ট তো হবে না। আমরা তো দেখছি বিএনপি সেই খারাপ সময় আমরা দেখছি একলা কিভাবে সংসদ ভবনে শেখ হাসিনার সামনে পুরো সংসদটাকে কাঁপায় রাখছে। খালেদা ম্যাডামের পক্ষে সে কিভাবে কথা বলছে। এই মেয়েটাকে কেন চান্স দিল না বিএনপি, আমার মাথায় ঢুকতেছে না। অনেকে অবশ্য অনেক ধরনের কথা বলতেছেন, বিভিন্ন কারণে কথা বলতেছেন। যেমন আজকে একটা কন্টেন্ট দেখলাম, মুফাজ্জল, ওই যে অনেকে মুফা পাগলা বলেন, যে কেরালায় থাকে, বেশি উল্টাপাল্টা ভিডিও বলে, পুরো আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগ বলে উনি বঙ্গবন্ধুর সাপোর্টার, আওয়ামী লীগের সাপোর্টার না। এবং ওই মুফাজ্জল নাকি তারেক রহমানের সাথে স্কুলে পড়তো, এবং বহুবার সে তারেক রহমানের বাসায় গেছে যখন তারেক রহমানের ফাদার ওয়াজ দ্য প্রেসিডেন্ট, বা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন নাকি মুফাজ্জল যাইতো তার বাসায়। তার ভাষ্য জানি না সত্য মিথ্যা। ভাই ইউটিউবে আসে না অনেক ধরনের মিশা কথা কইয়া ফেলায়, অনেক ধরনের মিশা কথা বলে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, বেশ কিছু ইউটিউবার আছে নিজেকে হামকিয়া হলুদে বলার জন্য বলে, আমার সাথে ওই পার্টির উচ্চমহলে কথা হয়েছে, আমি ওদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনেছি। বা আরেকজন বলতেছে, যার বয়স এখন 45, জাইবার রহমান আমার ফ্রেন্ড। আরে ভাই, জাইবার রহমান 13 বছর বয়সে গেছে লন্ডনে, তাহলে আপনার বয়স আসতো 23, আপনার সাথে ফ্রেন্ডশিপ হইলো কোথায়? কোথায় ফ্রেন্ডশিপ হইলো? এগুলো বইলা মানুষের মানে ধোকা দিয়ে না, আর মানুষের বোকা বানাই না, মানুষের তো বোকা হিসাব করে ফেলায়। তো যাক গা, এগুলো আছে কিছু ইউটিউবার, এরা মনে করে এগুলো বললে আমার ভিউ বাড়বে, আমার পাওয়ার বাড়বে, আমার সম্পর্কে মানুষের ধারণা অন্যরকম হবে। এটা অন্য প্রসঙ্গ। তো মুফাজ্জল বলতেছিল একটা কথা, যে রুমিন ফারানাকে কেন দেওয়া হইল না বিএনপির থেকে। ওনার যেটা যুক্তি, সত্য মিথ্যা জানি না, এটা ওনার যুক্তি, যে তারেক রহমান চায় নাই, যেহেতু জাইমা রহমানকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বানাবে, এর প্রিপারেশন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই বিএনপিতে এমন কোন ফিমেল ভোকাল থাকুক যে জাইমার থেকে পপুলার হবে। রুমিন ফারানা তো একজন পপুলার ফিমেল ভোকাল। রুমিন ফারানা থাকলে জাইমার যে গ্রহণযোগ্যতা বা জাইমার প্রতি মানুষের যে আকর্ষণ, সেটা কিছুই লোক কমে যাবে। এই কারণে নাকি রুমিন ফারহানাকে তারেক রহমান সাহেব এইবার নমিনেশন দেয় নাই জাইমাকে উঠাবার জন্য। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ওই জায়গায় আছি, মানে তারেক রহমানের পরে জাইমা রহমান, মানে কি হলো, জিয়াউর রহমান সাহেব, তারপরে খালেদা ম্যাডাম, তারপরে তারেক রহমান, তারপরে জাইমা রহমান, সেই বংশানুক্রমিক। যেমন আওয়ামী লীগ নাকি শুনতেছি এখন জয় আসবে। এখান থেকে বাড়িতে পারলাম না, এখান থেকে বাড়িতে হবে আমাদের। আমরা চাই বুচির ছেলে প্রেসিডেন্ট হোক, আমরা চাই একটা কৃষকের ছেলে মন্ত্রী হোক, আমরা চাই একটা দিন মজুরের ছেলে, একটা রিক্সাওয়ালার ছেলে এমপি হোক, তাহলেই দেশের উন্নতি হবে। কারণ ওরা মানুষের কষ্ট বোঝে। রাজার ছেলেরা বা রাজার মেয়েরা আমাদের কষ্ট বুঝবে না, এই মিথ ভাঙতে হইব। রাজার ছেলে রাজা আর ভালো লাগে না ভাই, দেখলাম তো, সে বঙ্গবন্ধু থেকে স্টার্ট হয়েছে, শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে হাসিনা, তারপরে আইব জয়, তারপরে পারলে জয় পুরো আইব, মাত্র জয়ের বউ আইব, তারপরে এদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফ্যামিলিও তাই, এখন জাইমা রহমান আসবে। এগুলো মানুষ খায় না এখন, বুঝতে পারছেন? এগুলো মানুষ এখন খায় না বা মানুষ এখন চায় না। জাইমা রহমান উচ্চ শিক্ষিত একটা মেয়ে, ইংল্যান্ডে পড়াশোনা করছে, ব্যারিস্টার মানুষ, সে সুন্দর একটা ব্যারিস্টারি করবে, সেটা দেশে করুক বিদেশে করুক, ভালো একটা বিয়ে হবে, ঘর সংসার করবে, তাকে কেন এই রাজনীতিতে নামাইতে হবে? কারণটা কি? রাজনীতি ছাড়া কি অন্য কোনো পেশা নাই? ভাই ব্যারিস্টারে পাস করছে ইংল্যান্ড থেকে, ফাইজদামি নাকি? সে কেন এখানে এগুলো করতে আসবে? তার সুন্দর লাইফ। জাইমা রহমান তারেক রহমানের কথা বলে লাভ নেই। আমরা আসছিলাম বিএনপির 3টা উইকেট চলে গেছে, এটা এগুলো 2টা উইকেট, একটা গেল হাসনাত আব্দুল্লাহ, আরেকটা রুমিন ফারানা যাই করতেছে। 3 নাম্বার হলো ভিপি নূর। হাসান মামুনের সাথে সে পাস করতে পারবে না। হাসান মামুনকে আমরা বহুদিন ধরে চিনি, বিএনপির একটা স্ট্রং ভোকাল,
ঢাকা ইউনিভার্সিটি একসময় কাঁপায় রাখছে, এলাকায় থাকে, গলাচিপা 10 মিনিট আসে, প্রচুর পরিশ্রম করছে, সারা বছর এলাকার লোকের সাথে ছিল এবং এই আন্দোলনের সময় তার ভূমিকা ছিল, অবভিয়াসলি নুরেরও ছিল, বাট নট অ্যাজ এ চাইল্ড অফ 10 মিনা অ্যান্ড গলাচিপা। নূর তো ঢাকায় ছিল, কিন্তু হাসান মামুন তার এলাকার জন্যই খাটছে, তার এলাকার জন্যই সেতদিন রাজনীতি করছে। ওইখানে নূর পাস করতে পারবে না, না না, ওইখানে হাসান মামুন পাস করে গেছে। তো এই 3টা সিট কিন্তু বিএনপির অলরেডি চলে গেছে এবং আরো কয়েকটা চাইবো, সেগুলো নিয়ে আমরা এখন অগ্রিম বলতে চাই না, কারণ ওইগুলো সম্পর্কে বাজারে এমন কোনো কথা উঠে নাই যে এটা যায়নি, কিন্তু এইগুলো চলে গেছে। তো 97 জেলা 79টা আছে আপনার বিদ্রোহী, ওইখান থেকে তো বেশ কিছু চলে যাবো বিদ্রোহীর কাছে, বেশ কিছু মানে বড় অংশটাই বিদ্রোহীর কাছে চলে যাবে। এদিকে গেল 3টা, ওনারা সিট দিচ্ছে 2টা কম, আর হিসেবে দিচ্ছে 8টা, 8 3 11, আর ওদিকে হলো 97, তখন 108 তো পয়লাই মাইনাস হয়ে গেল বিএনপির থেকে। বাকি যেটা আছে এটা থেকে 151 সিট পাইতে হবে বিএনপি। আর পাবে কিনা একমাত্র সময় বলবে, আর 12 থেকে পর আপনারা বলবেন। আপনারা যারা ভোট দেন আপনারাই তো বিবেচনা করবেন কাকে ভোট দেবেন, কে আপনাদের পরবর্তী সংসদ চালাবে, কোন দল আপনাদের জন্য দেশের সেবা করবে। ইউ আর দ্য পিপল, ইউ আর দ্য পিপল। যারা ডিসিশন দিবেন, আমরা জামাতকে দিব, কারা ডিসিশন দিবেন আমরা বিএনপিকে দিব। যে দল ভারী হবে সেই দলই সরকার গঠন করবে। যদি এখানে একটা সুখের খবর হইলো, যে আজ থেকে 3 মাস আগে আমরা কেউ ভাবতে পারি নাই জামাতকে এইভাবে কাউন্ট করা হবে। এখন জামাত এখন সবার গলার কাটা হয়ে গেছে। সবাই এখন জামাতকে নিয়ে আলোচনা, বিভিন্ন ধরনের আলোচনা, যে যেভাবে পারতেছে সেভাবে আলোচনা করতেছে, জামাতকে কিভাবে নামানো যায়, জামাতকে কিভাবে ডুবানো যায়। কিন্তু ডুবানির আর ভাসানির মালিক তো উপরে বলেছে আল্লাহ তাআলা। আপনি আমি তো কিছুই না, আমরা কি করে বদনাম করে কারণ ডুবাইতে পারুম? একটা মানুষ ডুবে তার কুকর্মের জন্য, একটা মানুষ ভাসে তার সুকর্মের জন্য। আপনি যে কর্মটা করবেন তারই ফল পাবেন এই দুনিয়াতে, এর বাইরে আর কোনো বিচার নাই। আল্লাহ এত কিছু দেখে না, দেখে তুমি কি ভালো কাজটা করছো এই জন্য তোমার ভালো কিছু একটা দিলাম, তুমি কি খারাপ কাজটা করছো এই জন্য তোমার এই কষ্টটা দিলাম। এই কথাটা সবসময় মনে রেখেন। কেউ নিজের সবচেয়ে বড় শক্তিশালী ভাইবেন না, কারণ আমাদের সবার বড় শক্তিশালী হলো উনি যা ইশারা করবেন তাই হবে। উনার ইশারা ছাড়া একটা পাতাও যেহেতু নড়ে না, উনার ইশারা ছাড়া কি আপনি বা আপনার দল সরকার আসতে পারবেন? পারবেন না। উনার ইশারায় যেহেতু সমস্ত দুনিয়া চলে, উনার ইশারায় বাংলাদেশের এইবার ভুট্টাও হইব। যাকে বন্ধুরা, আমরা হাসনাত আব্দুল্লাহ সংসদে যাচ্ছে, দ্যাট ইজ দ্য মেইন অ্যাচিভমেন্ট। হাসনাত আব্দুল্লাহ সংসদে যাওয়া মানে এই বাঘের বাচ্চা সংসদ কাঁপায় রাখবো। আমরা বসে আছি, আমরা মুখী হয়ে আছি হাসনাত আব্দুল্লাহর সেই তেজস্ক্রিয় বক্তৃতা বাংলাদেশ সংসদে দেখার জন্য, এবং সরকারে থাকলেও সে যেন সত্যের পথে সবসময় এগিয়ে যায়, এই দোয়াই রইল তার প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ। হঠাৎ করেই বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যা ঘটছে, যা ফাঁস হচ্ছে বিএনপির অপকর্ম, বিএনপি কিছুতেই ক্ষমতা আসতে পারবে না। দেশীয় সমীকরণ বাদ দিলাম, দর্শক, পৃথিবীর কেউ বিএনপিকে চায় না, শুধু ভারত চায়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশে এখন পরাজিত শক্তি। ভারত চাওয়ার কোনো তাৎপর্য নাই, কারণ ভারত যদি কিছু করতে পারতো তাহলে তো হাসিনাকে রক্ষা করতে পারতো। হাসিনাকে রক্ষা করতে পারেনি, ওটা দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ধরে নিলাম, কিন্তু হাসিনাকে তো ফেরত আনতে পারতো, আওয়ামী লীগ নিষিদ্ধ ঠেকাতে পারতো, বিচার ঠেকাতে পারতো, অথবা আওয়ামী লীগ বিহীন নির্বাচন এটা তো ঠেকাতে পারতো, অথবা আওয়ামী লীগকে সাথে নিয়ে, রিফাইন্ড আওয়ামী লীগকে সাথে নিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারতো। কিছুই তো পারেনি। মজা না? হ্যাঁ, এটাই মজা। তো দর্শক, বাংলাদেশে এখন যে রাজনীতির হিসাব নিকাশ চলছে তাতে বিএনপি কিছুতেই ক্ষমতা আসতে পারবে না, কারণ বিএনপিকে পৃথিবীর কেউ মানবে না। বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশ হয়ে যাবে সোমালিয়া। চীন চায় না, যুক্তরাষ্ট্র চায় না, ইন্টারন্যাশনাল যত নন স্টেট অ্যাক্টরস আছে কেউ চায় না, এবং চায় না যে তার প্রমাণ আমি দেখাবো। বিএনপির কপাল খারাপ, নির্বাচনের আগে সব ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভিডিওতে বারবার ফাঁস শব্দটা দেখতে পাচ্ছেন। আরে ভাই, বারবার হচ্ছে ফাঁস, আমি বারবার বলবো না? অনেকে বলেন যে ভাই বারবার একই। আরে ভাই, বারবার তো পাই, কি বলবো? আকাম যদি করে, ফাঁস যদি হয়, আমি বলবো না? তো দর্শক দেখেন, বিএনপির আজকে একটা মজার হিসাব দেখাবো। আওয়ামী লীগের জন্য বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যে এদেরকে মানুষ ভোট দিবে না, এবং এই জিনিসগুলো কারা সামনে আনছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, নানান মজার তথ্য আছে। এগুলো দামা চাপা দেওয়ার চেষ্টা হবে, কিন্তু পারা যাবে না। আপনারা জানেন দর্শক, বর্তমান পৃথিবীর বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে সেই বিশ্ব মোড়লদের গোপন কাণ্ড নিয়ে। অ্যাপস্টাইন ফাইলে যেসব ঘটনা উঠে এসেছে, সেই শিশু নির্যাতন, ধর্ষণ এবং নরখাদকদের ঘটনা,
এর সাথে জড়িত বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, তাদের সাথে জড়িত। অতএব বিএনপি কোন গোডাউনের মাল জাতি জেনেছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, ইদানিং কিন্তু প্রচুর বিএনপি দেশের ভিতরে গ্রেপ্তার হচ্ছে। কেন গ্রেপ্তার হচ্ছে? কেউ অস্ত্র নিয়ে গ্রেপ্তার হচ্ছে, কেউ নারী নির্যাতন করতে যে, কেউ কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করতে যে গ্রেপ্তার, কোনো না কোনো ভাবে বিএনপি প্রচুর গ্রেপ্তার হচ্ছে। এখন গ্রেপ্তার হচ্ছে, ধরা খাচ্ছে, এদেরকে মানুষ ভোট দিবে? নেভার। আসছে, আসল ঘটনায় কিন্তু এখনো আসিনি, আসতেছি। এরপরে কাণ্ড একটা ঘটিয়েছিল তারেক, আমিরে জামাতের এক্স হ্যান্ডেল হ্যাক করেছিল, কিন্তু এমন থার্ড ক্লাস নাটক করেছে, ওতে জামাতের ভোট একটাও কমে নেই, বরং তারেক নিজে ধরা খেয়েছে এবং তারেক নিজেকে অশিক্ষিত হিসেবে প্রমাণ করেছে। এই তারেক যে আসলে কোনো পড়াশোনা, আইটি বা ঠিক ইমেল অ্যাকাউন্ট বলতে বললে ওটাও পারবে না, আমি নিশ্চিত। এ বলে যে বিশেষজ্ঞরা নাকি বলেছে যে এইভাবে হ্যাক করা যায় না, অথচ বিশেষজ্ঞরা প্রমাণ করেছে যে দ্যাট ওয়াজ হ্যাক, এবং সরকার বলেছে, ডিবি বলেছে এটা হ্যাকিং ছিল। এবং কিভাবে হ্যাক করা যায়, কিভাবে হ্যাক হতে পারে, এটা সব আসলে ওই জামাতের আইটি টিম সংবাদ সম্মেলন যেটা করেছে, সেখানে যেসব পরিভাষা, ম্যালওয়্যার, ফিশিং, মানে এই আরো অনেক টার্মিনোলজি আছে, এগুলোর মানে কি এটা তারেক বোঝেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই তারেককে 1 মাস সময় দিল, ওইটা একটা পরিভাষার সঙ্গে মুখস্থ করে আসতে পারবে না, কোনটাকে কি বলে এটাই তো বোঝে না। এজন্য এই অশিক্ষিত লোক নেতা হলে এটা জাতির জন্য একটা বোঝা, কার্স, যেটা আমরা এখনই দেখছি। এই যে তারেকের অশিক্ষা, কুশিক্ষা ফাঁস হচ্ছে, কিভাবে প্রধানমন্ত্রী হবে? এরপর আসেন আসল ঘটনা, আজকের আলোচনার মূল বিষয়। আরেক মহাকাণ্ড নিয়ে আজকে হাজির হয়েছে। তারেক বলেন যে তারা ক্ষমতা আসলে স্থিতিশীল বাংলাদেশ গড়বেন এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বেন। মিথ্যুকের ঘরে মিথ্যুক, বাটপারের ঘরে বাটপার। আসলে এরা কি করে দেখেন, দলিল। টিআইবি একটা রিপোর্ট পাবলিশ করেছে, জুলাই পরবর্তী 600 সহিংসতার মধ্যে 550টিতে বিএনপি সম্পৃক্ত। টিআইবি 600টা আকামের মধ্যে 550টা করেছে বিএনপি জুলাই পর, মানে 2024 সালের 5 আগস্টের পরের কথা। 600 আকামের মধ্যে 550টা করে বিএনপি এবং 124টার সাথে আওয়ামী লীগ, এইভাবে ইত্যাদি ইত্যাদি এসে। তাহলে আপনি চিন্তা করেন, যারা 600 আকামের মধ্যে 550টা করে, সেই দল বিএনপি স্থিতিশীলতা কায়েম করবে? এই সহিংস, এই জঙ্গি দল, তারা ক্ষমতা এসে বাংলাদেশকে স্থিতিশীল করবে? এটা পাগলও বিশ্বাস করবে? করবে না। এখন এই বিএনপির যে আকাম, এটা ফাঁস করেছে কারা? ফাঁস করেছে টিআইবি। টিআইবি কিন্তু বাংলাদেশি কোনো সংস্থা না, বাংলাদেশ একটা শাখা। টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, জার্মান ভিত্তিক একটা দুর্নীতি বিরোধী একটা এনজিও, এবং ওয়ার্ল্ড ওয়াইড, এবং তাদের অনেক অবদান আছে। এবং এই টিআইবির রিপোর্ট ইউরোপ, আমেরিকাকে টিআইবি প্রভাবিত করতে পারে। এবং বাংলাদেশের কোনো ডেটা বা বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে যে ফ্যাক্টস গুলো দরকার ইউরোপ এবং আমেরিকার কাছে, তারা এই টিআইবির কাছ থেকে নেয়। যেমন বাংলাদেশ, আমেরিকা যদি দুর্নীতির কারণে কাউকে স্যাংশন দিতে চায়, তাহলে দুর্নীতি যে করেছে এই ডেটা কার কাছ থেকে নিবে? টিআইবির কাছ থেকে নিবে। এই টিআইবি কিন্তু বলেছিল যে বিএনপি দুর্নীতিতে 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন। একবার আওয়ামী লীগের কর্মের ফলে রিপোর্টটা এসেছে বিএনপির আমলে, বাকিগুলো সব বিএনপি। বুঝতে পারছেন? এবং ওইটা যুক্তরাষ্ট্র ফাইল করেছে, ইউরোপ ফাইল করেছে যে বাংলাদেশ, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। এমনকি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা এগুলো কিন্তু টিআইবি বা এই টাইপের যত হিউম্যান রাইটস ওয়াচ বা এগুলো এই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য, তাদের ভাবধারা সম্পন্ন সংগঠন। এর মানে এটা একটা আন্তর্জাতিক রিপোর্ট যে বাংলাদেশে 600 আকামের মধ্যে 500টা করেছে বিএনপি। এটা তো নির্বাচনের 2 সপ্তাহ পরেও টিআইবি পাবলিশ করতে পারতো, অথবা আরো 3 মাস আগেও করতে পারতো। নির্বাচনের ঠিক 9-10 দিন আগে কেন করলো? এইটি হচ্ছে খেলা। কারণ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, এই টিআইবি কেউ চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক।
এরা জাতিকে সতর্ক করছে, এই সহিংসতাকারী জঙ্গি দলকে কেউ ভোট দেবে না। এটা হচ্ছে টিআইবির রিপোর্টের উদ্দেশ্য এবং তাৎপর্য, বুঝছেন? কেউ চায় না তো কিভাবে আসবে? এখন দর্শক আপনার কাছে প্রশ্ন করি, আমার আলোচনা শুনছেন এরকম একজন যদি ধানের শীষের ভোটার থেকে থাকেন, আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন, যে দল 600 আকামের মধ্যে 550টা করে, সেই দলকে আপনি ভোট দিবেন? তাহলে তারা বাংলাদেশে কি করবে? আর এরা কি চাঁদাবাজি করেছে, নিজেরা 232 জনকে খুন করেছে নিজেরা নিজেদের, এবং প্রত্যেকদিন নতুন নতুন যোগ হচ্ছে। এই দলকে আপনি ভোট দিবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এবার আসেন বিএনপির হোমাশা, এই রিপোর্ট নির্বাচনের আগে একদম হোমাশা, কেউ ভোট দিবেন না। এটা আওয়ামী লীগের কিছু লোক না বুঝে কিছু লোক বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন, যে বিএনপিকে ভোট দিই না ভাই, আপনাদের সিদ্ধান্ত পাল্টান। দেখেন, এই যে সহিংসতাগুলোর একটা বড় অংশ হয়েছে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের লোকজনকে পিটানো হয়েছে, কোপানো হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে, তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। এই 600 আকামের মধ্যে একটা বড় অংশ কিন্তু এটা। তাহলে আওয়ামী লীগ কোপায়, আওয়ামী লীগ পিটায় কারা? আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় এগুলা কারা? সব বিএনপি। তা আপনাদের জন্য পৃথিবীটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, বলেও এই বিএনপিকে ভোট দিবেন না।